ধরেন বিএনপি এখন ভোট হলো, বিএনপি সরকার গঠন করলো, তাহলে বিএনপির প্রতি জনগণের আস্থা আছে, ভোটারদের আস্থা। ইংরেজিতে লেখা লোকাল গভর্নমেন্ট, জি, বাংলায় লেখা আছে লোকাল শাসন। আপনার রাজনীতিটাকে রাইট প্লেসে আনতে হবে। তো সেদিক থেকে তো এইটাকে আলাদা করে দেখার কোনো প্রয়োজন আছে আমার মনে হয় না, কারণ বাংলাদেশে এরকম বরেণ্য ব্যক্তিত্ব রাজনীতিতে সর্বজন শ্রদ্ধ এরকম কিন্তু সংখ্যা খুব কম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মাহবুব সৈকত প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংলাপে। দর্শক, আপনারা জানেন যে আমরা এই সংলাপে সমসাময়িক এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলি। আজ আমরা কথা বলবো আলোচনার বিষয়বস্তু নির্বাচনী রোডম্যাপ এবং জাতীয় ঐক্যমত্য। স্টুডিওতে উপস্থিত রয়েছেন আলোচনার জন্য আপনাদের দুজন পরিচিত মুখ। আমার ডান পাশে রয়েছেন অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক এমপি। স্বাগত জানাচ্ছি আপনাকে আলাল ভাই। এবং একই সাথে বাম পাশে রয়েছেন আরো একজন পরিচিত মুখ, সিনিয়র সাংবাদিক এম এ আজিজ, আপনাকেও স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমরা প্রিয় দর্শক, আপনারা জানেন যে রাজনৈতিক গতিপথ এবং রাজনৈতিক আলোচনা যেন নির্বাচনের মধ্যেই এবং রোড ম্যাপের মধ্যেই সীমাবদ্ধ হয়ে গিয়েছে, এরকম একটা অবস্থা। আজকেও জাতীয় ঐক্যমত কমিশনের সাথে বিএনপির পক্ষ থেকে তৃতীয় দিনের মতো তাদের সভা হয়েছে। দিনব্যাপী এই সভার পরে কথা বলেছেন বিএনপির প্রতিনিধি দলের যারা ছিলেন তারা, এবং ঐক্যমত কমিশনের পক্ষ থেকেও কথা হয়েছে। সেখানে যতটা আমরা জানি 691টি সেই কমিশনের প্রস্তাবের মধ্যে 73টি ব্যাপারে ভিন্ন মত রয়েছে বিএনপির, বাকি সবই মোটামুটি ঐক্যমতে এসছে। সে বিষয়টি নিয়েই প্রথমে অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল আপনার কাছে আসতে চাই। যে বিষয়গুলো একমত হয়নি সেখানটা দিয়েই শুরু করতে চাই। সংসদ নেতা এবং দলীয় প্রধান এক ব্যক্তি নন, এইটাই ছিল প্রস্তাবনা, এক ব্যক্তি হবেন না, কিন্তু এই বিষয়ে একমত হননি বিএনপি, একমত নয় কেন? মতের ভিন্নতা থাকাটা তো খুবই স্বাভাবিক। জি, সম্মানিত সহ আলোচক যিনি আছেন তিনি সহ আপনি এবং দর্শক শ্রোতা মাই টিভিকে শুভেচ্ছা এবং ধন্যবাদ। বিষয়টা দাঁড়িয়েছে যে মত পার্থক্য যেখানে না থাকে, মতভিন্নতা না থাকে, সেখানে গণতন্ত্রের সৌন্দর্য পুরোপুরি বিকশিত হয় না। আমি নিজেও এটা বিশ্বাস করি। তো 600 প্রায় 700-র মতো, জি, তার মধ্যে মাত্র 73টার সঙ্গে আমরা দ্বিমত করেছি বিএনপি সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসাবে। এটার সংখ্যাটা খুবই কম। ওই যে গ্লাসের অর্ধেক ভরা অর্ধেক খালি বলা হয় না আর কি, এরকম। জি, আপনি সেভাবে করে শুরু করার চেষ্টা করেছেন, কিন্তু বিষয়টা দাঁড়িয়েছে যে আমরা এই কারণে চাচ্ছি না যে ব্যক্তি ইমেজের একটা ব্যাপার কিন্তু সবসময় থাকে। যেমন আপনি ধরেন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, কিংবা শেরেবাংলা একে ফজলুল হক, কিংবা হোসেন শহীদ সরওয়ার্দী, কিংবা জিয়াউর রহমান, কিংবা জেনারেল এম এ জে ওসমানী, সেক্টর কমান্ডার মেজর জলিল বা বীরুত্তম যারা ছিলেন, জি, এদের যে ব্যক্তিগত যে ইমেজ একটা, সেই ইমেজের সঙ্গে তো যদি একটা পেছনে একটা ট্রেন লাইনের মতো লাইন থেকে যাত্রীরা যেতে থাকে, তারাও তো গৌরবান্বিত হয়। যেরকম প্রত্যেকটা দলের মধ্যে কিছু মানুষ থাকে যাদেরকে সব জায়গায় প্রয়োজন হয়, সরকারের প্রয়োজন হয়, দলের প্রয়োজন হয়, অন্যত্রও হয়। আপনি ব্রিটেনে দেখেন একই লোকই তো দলেরও প্রধান আবার সংসদেরও প্রধান। তো সেদিক থেকে তো এইটাকে আলাদা করে দেখার কোনো প্রয়োজন আছে আমার মনে হয় না, কারণ বাংলাদেশে এরকম বরেণ্য ব্যক্তিত্ব রাজনীতিতে সর্বজন শ্রদ্ধ এরকম কিন্তু সংখ্যা খুব কম। আলাল ভাই, সেখানটাই দেশের মানুষের প্রশ্ন যে বাংলাদেশ কি একদমই ব্যতিক্রম? এই বিষয়ে আপনি না হয় ব্রিটেনের উদাহরণ দিয়েছেন, কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত কিংবা অন্যান্য দেশেও তো এই প্রস্তাব এরকমই আছে যে সরকার প্রধান এবং দলীয় প্রধান এক নন। কিন্তু বাংলাদেশ সৃষ্টির পরের যে দলীয় প্রধান এবং সরকার প্রধান সম্ভবত একই রকম, একই জন হয়েছেন, ব্যতিক্রম নয় কেন? এটি কি কোনো, আপনি তো রাজনীতিবিদ, এখন রাজনীতির শিক্ষকই বলা যায়, তো সেই জায়গা থেকে আপনার কি মনে হয় বাংলাদেশে এরকম হচ্ছে না কেন? না, হচ্ছে না কেন এটাকে খুব গুরুত্ব দিয়ে দেখার প্রয়োজন আছে আমার মনে হয় না। বাংলায় কিছু শব্দ আছে, ইংরেজিতেও আছে, যেগুলোকে বলা হয় প্যালিন্ড্রোম বাক্য, প্যালিন্ড্রোম সেন্টেন্স। এগুলো কীরকম? যেমন ধরেন সীমার মাসি, উল্টো দিক থেকে দেখেন সীমার মাসিই হবে। তারপরে ঘুরবে রঘু, উল্টো দিক থেকে দেখেন একই হবে। কাকা তো কাকা, উল্টো দিক থেকে একই হবে। মামা তো মামা, উল্টো দিক থেকে একই হবে। রবীন্দা দানবীর, এটাকে উল্টো দিক থেকে দেখেন রবীন্দা দানবীরই হবে। সুতরাং আমরা যদি ওইভাবে দেখতে যাই তাহলে উদাহরণ এরকম অনেক আছে সারা পৃথিবীতে, কিন্তু উদাহরণ থাকার পরেও নিজস্ব দেশের কৃষ্টি কালচার এবং স্বকীয়তার সঙ্গে যেটা যায় সেইটা অধিকতর গ্রহণযোগ্য হওয়া উচিত বলে আমরা মনে করি। নিশ্চয়ই নিশ্চয়ই সেটি অন্য দর্শকও হয়তো মনে করে, কিন্তু আলাল ভাই এই যে আপনি বললেন যে ভিন্নমত থাকা গণতন্ত্রের সৌন্দর্য,
এটি কি অন্য দলের সাথে কিংবা এই ঐক্যমত কমিশনের প্রস্তাবনার দ্বিমত থাকা, নাকি আপনাদের দলীয় যখন ফোরামে মিটিং হয় তখনও আপনাদের এই যে একদম নিজেরা ভিন্ন মত দেওয়ার কি সুযোগ আসলে আছে দলীয়, আপনারা সহ বাংলাদেশের এক্সিস্টিং অন্যান্য দলগুলোর? আমাদের দলের মধ্যে তো অনেকটা আছে, এটা স্বয়ংক্রিয়ভাবে তৈরি হয়েছে গত 16-17 বছর ধরে, বিশেষ করে এই কারণে যে আমাদের মাননীয় চেয়ারপারসন অনুপস্থিত ছিলেন, কারাগারে ছিলেন, নির্যাতিত ছিলেন, অসুস্থ ছিলেন, এবং আমাদের পরবর্তী যিনি আমাদের নেতা তিনিও কয়েক হাজার কিলোমিটার দূরে আছেন। সঙ্গত কারণে এখানে নিজেরা যখন কথা বলি তখন তো ভিন্ন মত, অন্য মত, তারপরে ভিন্ন পথ, এগুলো তো হয়, কিন্তু গন্তব্য তো একই জায়গায় আমাদের। জি নিশ্চয়ই। একটা টিমের মধ্যে আপনি দেখবেন, একটা ফুটবল টিমের মধ্যে কেউ মিডফিল্ডার আছে, কেউ রাইট উইং, কেউ লেফট উইং, কেউ স্টপার, কেউ স্ট্রাইকার। স্ট্রাইকারও কিন্তু গোল করতে পারে না যতক্ষণ পর্যন্ত তার কাছে বলটা দেয়া না হয়। সুতরাং এটা একটা টিমওয়ার্কের ব্যাপার। সেই টিমওয়ার্কটাকে আমরা অগ্রাধিকার দিচ্ছি আসলে। আজিজ ভাই, আমি আপনার কাছে বিশ্লেষকের জায়গা থেকে একটু শুনতে চাই এই বিষয়টি, এই যে দলীয় প্রধান সরকার প্রধান একই রকম থাকার কথা আমরা দেখেছি, কিন্তু 5 আগস্টের আগে 17 বছরের যে তিনিও দলীয় প্রধান ছিলেন, তিনিই সরকার প্রধান ছিলেন। একই জায়গায় থাকলে ভুলগুলো তো ধরিয়ে দেওয়ার সুযোগ নেই আমাদের বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর। প্রধানের পরের যারা আছেন তারা তো মানে অনেকটা জি হুজুর ইয়েস হুজুরেরই বিষয়টা আমরা দেখতে পাই। দেখেন, উদাহরণ দেই, ধরেন বিএনপি এখন ভোট হলো, বিএনপি সরকার গঠন করলো, তাহলে বিএনপির প্রতি জনগণের আস্থা আছে, ভোটারদের আস্থা। আপনি এখান থেকে আইন করে চাপিয়ে দিলেন যে না, তুমি এটা হতে পারবে না, ওটা হতে পারবে না, তাহলে জনগণের রায়টা কি হলো? এখন ধরেন মূল কথা হচ্ছে রাজনৈতিক সংস্কৃতিটা আগে দরকার। যেমন আলাল ভাই ব্রিটেনের উদাহরণ দিয়েছে, সেখানে রানী আছে, রাজা আছে, এখন রাজা আছে, সেখানে একই দলের প্রধানমন্ত্রীও আছে, দলের প্রেসিডেন্টও আছে। তো অথচ আপনার রাজার কাছেও কিন্তু আপনার সরকার দায়বদ্ধ। তারপরেও এখানে এখনো পৃথিবীর মধ্যে ব্রিটেন হচ্ছে গণতন্ত্রের সূতিকাগার। ভারতের উদাহরণ দিলেন আপনি, ভারতে বলেন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, কিন্তু বিজেপির প্রেসিডেন্টের কোনো পাত্তা আছে? ব্যক্তির উপরে, অর্থাৎ সরকারে যিনি থাকেন, আমাদের বিশেষ করে আমাদের এই সাবকন্টিনেন্টে যদি ধরেন, প্রধানমন্ত্রী যিনি থাকেন তিনিই আসলে সরকারের প্রধান থাকেন, দলের ভিতরেও কমান্ডারি থাকে। তো এই জন্য আমি বলছি যে রাজনৈতিক সংস্কৃতিটা আগলে চেঞ্জ করা দরকার। যদি ওইটা যদি চেঞ্জ না হয় তাহলে কিন্তু আস্তে 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 হ্যাঁ বলতে পারেন যে একই ব্যক্তি যদি অনেক দায়িত্বে থাকে, আমাদের সংবিধানে যেটা ছিল পুরানো সংবিধানে, একই ব্যক্তি সরকার প্রধান, আপনার দলের প্রধান, সংসদীয় দলের প্রধান, যার ফলে সর্বময় ক্ষমতা, তার পরামর্শের বাইরে কেউ কিছু করতে পারে না। এই জন্যে আপনি দেখেন এরশাদের সময় কিন্তু আন্দোলন হয়, 90-এর আন্দোলনে, তার প্রেক্ষিতে বিএনপির ভিতরে কিন্তু এটা রীতিমতো ভাবে আমি বলবো যে এটা কিন্তু একটা শিক্ষা হিসেবে আসে, যার ফলে আজ থেকে 2 বছর আগে বিএনপি কিন্তু 31 দফার সংস্কার হাজির করে জাতির সামনে। সেখানে কিন্তু বলা হয়েছে যে প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনতে হবে, এটা আছে কিন্তু অলরেডি। তো আমার বক্তব্য হচ্ছে এটা ফেজ বাই ফেজ এটা আমাদের উন্নতি করতে হবে, ওয়ান স্ট্রোকে কোনো চাপিয়ে দিয়ে দাবি করে এটা হবে না। এখন আমার কথা হলো গণতন্ত্রের সংস্কৃতিটা আসলে ইস্টাবলিশড হতে পারবে। ধরেন যেভাবে ডায়ালগ হচ্ছে, ছাত্ররা যেভাবে একটার পর একটা শর্ত দিয়ে যাচ্ছে, আপনি দেখেন তাদের ওয়েটটা কি আর বিএনপি বা অন্যান্য বড় দলের ওয়েটটা কি। এই যে চাপাচাপি করে কোনো কিছু গিলোটিন করা, এটা তো হবে না। আপনার রাজনীতিটাকে রাইট প্লেসে আনতে হবে, তাহলে সম্ভব। আমি এই জন্য বলি ব্রিটেনে রাজতন্ত্রও আছে, রাজাও আছে, ইয়াও আছে, প্রধানমন্ত্রীও আছে, রাজনৈতিক দলও আছে, অথচ গণতন্ত্র এখনো, গণতান্ত্রিক চর্চা এখনো। আপনি দেখেন এই যে আমাদের দেশের একজন মন্ত্রী হয়েছিল, দেখেন সে প্রধানমন্ত্রী তো বহুত তাকে সেভ করার চেষ্টা করছে, পারে নাই তো। কারণ এই জন্য বলছি গণতান্ত্রিক সংস্কৃতিটা লাগবে। আমার ধারণা আমরা এই ছাত্রদের যে অগ্রভাগে ছিল আন্দোলনে, এরপরে আর একটা রিয়েলাইজেশন আসবে। আমার মনে হয় না যে আমরা এইভাবেই আগাইতে থাকি। জি, আমি আলাল ভাই সেখানটাই একটু আসি, রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন হতে হবে। সেই এবারের যে সংস্কার, এই যে কমিশন, এতগুলো কমিশন হলো, সেই কমিশনের যে প্রস্তাবনাগুলো আসলো
সেই প্রস্তাবনাগুলো দিয়ে কি রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন কতটা সম্ভব মনে করেন? না, খুব সামান্য পরিমাণে সম্ভব, খুবই সামান্য পরিমাণে। কেন আপনাকে আমি বলি, পলিসিগুলো দিচ্ছে কারা? সরকার পরিচালনায় তাদের কোনো অভিজ্ঞতা ছিল কিনা এর আগে? সরকার পরিচালনায়, দেশ পরিচালনায় আপনি একটা জিনিস দেখেন, ক্লাসিফিকেশনটা কিভাবে হয়েছে এবং এটাকে কি বলে, এটা অ্যারিস্টোক্রেটিক অ্যাটিটিউড দিয়ে রাজনীতির মধ্যে অন্তর্ভুক্ত হয়ে এই দেশের ব্যুরোক্রেসি যেটা করেছে। আমি আজিজ ভাইকে জিজ্ঞেস করলাম, আজিজ ভাই আপনার বাসা কোথায়? আমার বাসা অমুক জায়গায়। অথচ একজন এসপি, তার বাসার সামনে আপনি গেলে দেখবেন যে বাসা লেখা নাই, ওখানে লেখা আছে বাসভবন, পুলিশ সুপারের বাসভবন, জেলা প্রশাসকের বাসভবন, অমুকের বাসভবন, আর সচিবদের যে জায়গাটা, সে জায়গাটা আবার আর এক ধাপ উচ্চতে, ক্লাসিক্যাল সচিব নিবাস। এই যে মানসিকতা তাদের মধ্যে তৈরি হয়েছে, তারা তো রাজনীতির পার্ট, তো রাজনীতিবিদরা তাদেরকে বাদ দিয়ে তো চলতে পারবে না। নিশ্চয়ই এই জায়গা থেকে বেরোয় আসতে হবে। আমাদের কনস্টিটিউশনে, বাংলাদেশের কনস্টিটিউশনে বলাই আছে প্রিয়াম্বেলে যে বাংলা ভাষায় যেটা লেখা আছে সেইটা হলো পরিধানযোগ্য, অগ্রাধিকার পাবে সেইটা। আপনি কনস্টিটিউশনের আর্টিকেল 59, 69-এ যান, লোকাল গভর্নমেন্টের কথা আমরা বলি, স্থানীয় সরকার, কিন্তু ওখানে লেখা আছে স্থানীয় শাসন। এখন পর্যন্ত বাংলায় লেখা আছে, ইংরেজিতে লেখা লোকাল গভর্নমেন্ট, বাংলায় লেখা আছে লোকাল শাসন। তো এইগুলো দূর না করে আপনার চিফ অ্যাকাউন্টস অফিসার হচ্ছে মন্ত্রী, জায়গার নাম হচ্ছে সচিবালয়। অবস্থাটা দেখেন, রাজনীতি তো সবার আগে তো সার্জারি দরকার এইখানে। এই সার্জারিটা না করে বাক্যগতভাবে, শব্দগতভাবে, অর্থগতভাবে এই আনুপূর্বিক ব্যাখ্যায় গিয়ে তো কোনো লাভ হবে না। এইসব জায়গায় আগে হাত দিতে হবে। জি নিশ্চয়ই, সার্জারি যেখানে দরকার সেখানে না করে আপনার কানের লতিতে বিচি হয়েছে কিনা ওইটা দেখতে গেলে তো হবে না। জি, আজকে আবার একটু সেই কমিশনের যে মিটিং পরের সেই বিষয়গুলোই আসবো। সেখানে আপিল বিভাগের সবচেয়ে জ্যেষ্ঠ 3 বিচারপতির মধ্য থেকে বিএনপি প্রধান বিচারপতি নিয়োগের কথা বলেছেন। এছাড়াও আরও বেশ কিছু বিষয়ে আলোচনা হয়েছে। বিএনপির যে প্রস্তাবনা আজকে, সেখানটায় আপনি জানেন নিশ্চয়ই, সেটি হচ্ছে যে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার এসব ক্ষেত্রে আনার ক্ষেত্রে বিএনপি একমত। এবং আরও একটি বিষয়, ধর্মনিরপেক্ষতা বিলুপ্ত করার সাথেও একমত, ন্যায়পাল নিয়োগের বিষয়েও একমত। এই বিষয়টি ধর্মনিরপেক্ষতা বিলুপ্ত করার, অনেকে ধর্মনিরপেক্ষতা মানেই হয়তো আওয়ামী লীগের সাথে মিলায়, যে ধর্মনিরপেক্ষতা মানে আওয়ামী লীগ, এরকম একটি বিষয়। তো আসলে এই একমত মানেটা কি? ধর্মনিরপেক্ষতা বিলুপ্ত করার মধ্য দিয়ে এটি আবার আমাদের অন্য ধর্মাবলম্বী, মুসলিম প্রধান বাংলাদেশে অন্য ধর্মাবলম্বীদের জন্য কোনো নেতিবাচক কোনো কিছু আবার মেসেজ যাচ্ছে কিনা? না, কোনো সুযোগ তো নেই। কোনো সুযোগ নেই কি কারণে আপনাকে আমি বলি। প্রথমে একটু প্রতীকী বলি, যেমন সিঙ্গাপুর। জি, আগের সরকার, ফ্যাসিস্ট সরকার তো বাংলাদেশকে সিঙ্গাপুর বানিয়ে দিয়েছিল। এই সিঙ্গাপুরের সিঙ্গা শব্দের অর্থ হলো সিংহ, কিন্তু সিঙ্গাপুরে এই 500 বছরেও কেউ কোনো সিংহ দেখে নাই। মতিঝিলে কোনো মতিও নাই, ঝিলও নাই। মতিঝিল শান্তিতে, অশান্তিতে ভরা, সেই জায়গার নাম হলো শান্তিনগর। এরকম কিছু বিষয় তো আছে। তো আপনি যদি সেদিক থেকে বিশ্লেষণ করেন তাহলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে যে যেখানটায় আমরা দ্বিমত করছি, কি জন্য প্রশ্নটা আপনার? দ্বিমত, ধর্মনিরপেক্ষতা বিষয়ে একমত হয়েছেন, থাকবে না। হ্যাঁ, ধর্মনিরপেক্ষতার বিষয়টা হলো আমাদের যে সংজ্ঞা, আমাদের দলের দৃষ্টিভঙ্গির যে সংজ্ঞা, সেটা হলো যে ধর্ম যার যার, কিন্তু রাষ্ট্রটা সবার। আর ধর্মনিরপেক্ষতা বলতে ওই যে কোরআন শরীফের 2টা আয়াত মুখস্থ করে একটা সূরার শেষ 2 লাইন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, পার্টলি প্লেস করে ধর্মকে বিকৃত করা। এই সুযোগটা ধর্মনিরপেক্ষতা থাকলে পরে আসে, না থাকলে আসে না। বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী, তখন তিনি প্রথম মন্দির ভিত্তিক শিক্ষা কার্যক্রম চালু করেছেন বাংলাদেশে। বড়দিনের অনুষ্ঠানগুলোতে সরকারি ছুটি ঘোষণা হয়েছে, সেটাও আমাদের সময় দেখেন হিসাব করে। বৌদ্ধ পূর্ণিমা এবং অন্যান্য জিনিসগুলিতে কিছু কিছু এস্টাদের সময় হয়েছে, বাকিগুলো আমাদের সময় হয়েছে। এজন্য আমরা মনে করি ধর্মনিরপেক্ষতা নয়, যার যার ধর্ম শেষে স্বাধীনভাবে পালন করবে, সংখ্যাগরিষ্ঠ মানুষদের ধর্মের প্রতি সম্মান দেখিয়ে ধর্মনিরপেক্ষতা কথাটার সঙ্গে দ্বিমত করা, অন্য কিছুই না। কিন্তু সব ধর্মের সব ধর্ম পালন করার স্বাধীনতায় বিএনপি বিশ্বাস করে। জি, আপিল বিভাগের জ্যেষ্ঠ 3 বিচারপতির মধ্য থেকে প্রধান বিচারপতি নিয়োগ, এটি এর আগে তো এর ব্যত্যয় হয়েছে, তো এটির ব্যাপারে একমত বা এই সুপারিশ আপনারাও পছন্দ করেছেন। তো রাষ্ট্র ক্ষমতা পরিচালনার দায়িত্ব পেলে সেটি আপনারা কতটা রক্ষা করতে পারবেন? না, আমরা রক্ষা করতে পারবো। কেন পারবো আমরা বলি, দেখেন
বিএনপি ইজ দ্য অনলি পার্টি হুইচ ইজ ভেরি মাচ ইনোভেটিভ। কেন আমি মোটা দাগে কয়েকটি কথা বলি। শহীদ জিয়াউর রহমান বীরুত্তম হচ্ছেন প্রথম ব্যক্তি যিনি ভারতের সঙ্গে অমীমাংসিত পানি সমস্যার সমাধানের জন্য জাতিসংঘে গিয়ে প্রস্তাব তুলেছিলেন। নোবডি এলস ইন দি পাকিস্তান রিজাইম অ্যান্ড বাংলাদেশ রিজাইম, আর কেউ এটা সাহস করে নাই। এটাই তো একটা সংস্কার। ভারতের পানি আটকে দেওয়ার কারণে এই যে সে ক্যানেল ডিগিং করে আমাদের সেচ ব্যবস্থাকে চালু রাখা, কৃষিকে উৎসাহিত করা, এটাই তো ছিল একটা সংস্কার যেটা জিয়াউর রহমান করেছেন। জিয়াউর রহমান প্রথম যুব বিষয়ক মন্ত্রণালয় করেছেন, যেটা শ্রীলঙ্কা ছাড়া এই এশিয়ার মধ্যে আর কোনো দেশের আগে ছিল না। বেগম খালেদা জিয়া মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় করেছেন। মুক্তিযুদ্ধের কথা বলতে বলতে আওয়ামী লীগ বেহুশ হয়ে যায়, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় করেছে বেগম খালেদা জিয়া। আজকে যে রেমিটেন্সের উপর দেশের অর্থনীতি শক্ত ভিত দাঁড়িয়েছে, সেই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় করেছে বেগম খালেদা জিয়া। এই জন্য আমি বলছি যে বিএনপি সো ইনোভেটিভ, তারা নিজেদের শিফটিং এর জন্য যদি দেশের মানুষের কোনো বৃহত্তর কল্যাণ হয় তাতে দ্বিধা করে না। আর ক্রিটিসিজম যেটা আপনি বলেন, ক্রিটিসিজমের ব্যাপারে অ্যারিস্টটলের একটা কথা আছে, ইফ ইউ ওয়ান্ট টু অ্যাভয়েড দি ক্রিটিসিজম, ডু নাথিং, সে নাথিং, বি নাথিং। এইটা হয়তো মানুষ হিসেবে বাঁচা সম্ভব না। জি, ধন্যবাদ। আমি আজিজ ভাই আপনার কাছে ফিরি। সেটি হচ্ছে যে আজকের পরেও আপনি জানেন যে অন্য অন্য রাজনৈতিক দলগুলোর সাথে আওয়ামী লীগ জাতীয় পার্টি ছাড়া ঐক্যমত কমিশন মিটিং করেছে এবং সেখানে ঐক্যমত না হলে যে যে বিষয়গুলো ভিন্ন প্রস্তাবনা এসছে, আলী রিয়াজ বলেছেন যে নতুন নতুন প্রস্তাবনা এসছে, সংশ্লিষ্ট কমিশনগুলোর সাথে আবার বসবে। আপনি কি মনে করেন সব বিষয়ে ঐক্যমত হবে, অথবা রাজনৈতিক দলগুলোর কোনো প্রস্তাবনা আবার ঐক্যমত কমিশন নিবে, ঐক্যমত কমিশনের গুলো আবার রাজনৈতিক দলগুলো নিবে? ইতিমধ্যেই নারী কমিশন সহ আরো বেশ কিছু বিষয়ে আপত্তি চলে এসছে, আপনি জানেন। ধন্যবাদ আপনাকে। নারী কমিশনের যে রিপোর্ট আসছে তাতে আপত্তি আসছে, এবং আমাদের সামাজিক কালচারে আপত্তি আসাটা স্বাভাবিক। আমরা এখনো কিন্তু আমাদের পৃথিবীতে সেক্স উন্মুক্ত আছে, আমাদের দেশে এটা এখনো উন্মুক্ত করা যাবে না। এগুলো হয় কি, ধরেন পোশাক, জামাতের আমির চ্যানেল আইতে সাক্ষাৎকারে বলেছে যে মেয়েরা যে কোনো পোশাক পরতে পারবে। আপনি বলেন তো দেখি, আমি তো এইটাকে একটা পোশাক, ধরেন ড্রেস, এটা জলবায়ু, একটা দেশের আবহাওয়া, সংস্কৃতি এবং বিজ্ঞানের অগ্রগতির নির্ভর করে। আপনি চাপিয়ে দিয়ে ড্রেস করতে পারবেন? তো এই জন্য আমি বলছি যে ধরেন এখন যে আলোচনাগুলি হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে যে আলোচনাগুলো ইচ্ছে করে, এই যে কিছু কিছু জায়গায় আমার কাছে মনে হয়েছে বিএনপি ছাড় দিয়েছে। ধর্ম নিরপেক্ষতা আপনার ওখানে দেওয়া হয়েছিল, ধর্ম নিরপেক্ষতার প্রতি বহুত্ববাদ, এটা নিয়ে সমালোচনাও ছিল। বহুত্ববাদ, আমি কি বহুত্ববাদে বিশ্বাস করব নাকি? এই আলোচনাটা এইভাবে আসছিল। আমি কি মন্দিরেও প্রার্থনা করব, আমি মসজিদেও প্রার্থনা করব, আমি মুসলমান? ধর্ম নিরপেক্ষতা এটা ইস্টাবলিশড ওয়ার্ড, যে যার যার ধর্ম, রাষ্ট্র এক, এটা ঠিক আছে। তো এই জন্য বলবো যে কিছু কিছু জায়গায় তো দ্বিমত। প্রধান উপদেষ্টা বলেই দিয়েছেন যে আমরা যতটুকু সংস্কারে একমত হতে পারবো ততটুকু নিয়েই নির্বাচনে যাব। আমরা তো সেটার উপরে বিশ্বাস করতে চাই। তা আমার তো মনে হয় এই যে ধরেন মোটামুটি তো অলমোস্ট সবটাই একমত হয়ে গেছে, ছোটখাটো ব্যাপারগুলো আটকা আছে, সেখানে নির্বাচনে যাওয়ার তো কোনো দোষের কিছু নাই। আজিজ ভাই, দুই হলো, একটা জিনিস কিন্তু কোনো সময় আলোচনায় আসে না, আপনার এই সংস্কার কমিশন বলেন আর উপদেষ্টা পরিষদ বলেন, এখানে কিন্তু অনেক বিদেশি নাগরিক আছে। আমাদের দেশটা কিন্তু চালাচ্ছে বিদেশি নাগরিক মাইন্ডেড অন্তর্বর্তীকালীন সরকার, কিন্তু এখানে বিদেশি নাগরিক কিন্তু কম নাই, ডুয়েল সিটিজেনশিপ তো আছেই। তো এটা ধরেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানুষ, ওনার আছে কিনা অন্য দেশে বলতে চান জানি না, কিন্তু অনেকে তো এইটাই হয়েছে। এখন ধরেন এই যে সংবিধান, বাংলাদেশের সংবিধান করে দিচ্ছে আমেরিকান, করতেছে সংশোধন, আপনি বলেন এটা তো প্রশ্ন থাকবে, একসময় তো প্রশ্ন উঠবে। এখন যাই করেন না কেন, আছে না গণমাধ্যম সংস্কার কমিশন, ব্রিটেনম্যান নাগরিক। হ্যাঁ, এখন তো শুনলাম যে এই যে নির্বাচনী ব্যবস্থার সংস্কার কমিশনের বদিউল আলম, তিনিও নাকি বিদেশি নাগরিক আছে, সিটিজেনশিপ আছে। তো এখন আপনি বিদেশের ভোটার বানানো হচ্ছে, বিদেশি প্রবাসীদের সবাই ভোটার বানানো লাগবে কেন? সে যদি ওই ধরেন কানাডা আছে, কানাডার সিটিজেনশিপ পেয়ে থাকে, আপনি তাদের ভোটার বানাবেন কেমনে? আমাদের তো সংবিধান আছে ডুয়েল সিটিজেনশিপ, চুরি করে করে হয়েছে, অনেকেই হয়েছে ডুয়েল সিটিজেনশিপ।
তা আপনি তো একটা নীতিগত অবস্থানে থাকতে হবে, সেটা তো নাই। আপনি বাংলাদেশের সংবিধান বানাবেন, বাংলাদেশের আইন সংস্কার করবেন, বাংলাদেশের সংবিধান সংস্কার করবেন, কিন্তু বিদেশি নাগরিক দিয়ে করবেন। এটা কি করে হয় বলেন? আজিজ ভাই, আপনি যেটা বলছেন সেক্ষেত্রে ওই যে সারা রাত কিসের গীত শুনে আবার সীতাকার বাপ সেই সেই সেরকমই বললেন। না না, সেরকম বলিনি, আমি প্রথম থেকেই বলছি। জি, আলী রিয়াজ এত আগানোর পরে এখন এই প্রশ্ন যারা করছে তারা, জি আমি আগাগোড়াই বলছি এটা, যে আলী রিয়াজ সাহেব একজন শিক্ষক, তিনি সংবিধান বিশেষজ্ঞ নন। ওনাকে তারা বিদেশ থেকে অন্য কাজ ফেলে এসে বাংলাদেশের হাল ধরতে হলো কেন, সেই প্রশ্ন করলে আপনি উত্তর কি দিবেন? কেন বাংলাদেশের লোক নাই? আপনি যতগুলো টাস্ক ফোর্স করেছে, জি, একটা বাস্তবায়ন করছে? এই সরকার একটাও বাস্তবায়ন করছে বলেন আপনি? সবগুলো তো প্রজ্ঞাপন দিয়েই এগুলোকে বাস্তবায়ন করা যেত, একটাও করে নাই, এটাও করে নাই। সুতরাং এই জন্য বলছি যে এখন আবার কয় ধোঁয়া তোলাইছে 5 বছর আজীবন মৃত্যু থাকা, এইসব ধরনের সংস্কার কমিশন নিয়ে এমসিকিউ পরীক্ষার মতো টিক দেওয়া, রাজনৈতিক দলগুলোর সাথে মশকরা করেন নাকি? না, সেই প্রশ্ন তো উত্তরণ হয়ে আসছে, লং একদম দিনব্যাপী মিটিং করেছে। আমার মনে হয় সেই এমসিকিউ পদ্ধতি পরিবর্তন এসেছে। আপনার কাছে খুব ছোট্ট করে এমসিকিউর উত্তর একটাও বিএনপি দেয় নাই, মাইন্ড ইট। তারা সব প্রশ্নের উত্তর এখানে দিয়েছে, এমসিকিউর প্রশ্ন নৈর্ব্যক্তিক মাধ্যমে দিয়েছে। ওই যে ঘর টিক দাও, টিক দিও না, এগুলি কি এমসিকিউ পরীক্ষা না? কিন্তু যে প্রস্তাবনাগুলো এসছে সেগুলো তো দেশের জন্য কল্যাণ। বিএনপির 31 দফা ছিল। জি, আপনি যদি সরল মনে ডিসেম্বরে ইলেকশন দিতে চাইতেন, 31 দফা ছিল, এটা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জমা দেওয়া হয়েছে, পরে জামাতও দিছে, পরে অন্য পার্টিও দিছে। আপনি সেটাকে বেসলাইন ধরে আগাইতেন, তাহলে তো অত সহজ হয়ে যেত। আপনারা কমিশন করে দিছেন, এখন আবার এমসিকিউ পরীক্ষা একবার, তারপরে মিললো না, আবার ওই কমিটি। কেন ওই কমিটির সাথে প্রধান উপদেষ্টা বলছে না যতটুকু ঐক্যবদ্ধ না হলে ওইটা নিয়ে যাবো আমরা, বলছে না? এখনো ভিডিও তো করে। কিন্তু আজিজ ভাই, এখন পর্যন্ত সেটি হচ্ছে যে বিএনপির 31 দফা কর্মসূচি রাষ্ট্র সংস্কারের বলেছে, জামাতও তাদের একটা কর্মসূচি দিয়েছে, রাজনৈতিক দলগুলো এই যে দিয়েছে ইতিবাচক। নিশ্চয়ই সরকার আবার যে কমিশনের প্রস্তাবনাগুলো দিয়েছে সেগুলো তো ইতিবাচক, নেতিবাচক তো না। না তা না। তো এখন পরবর্তী সরকারের সেই কমিটমেন্ট যদি না থাকে, বাস্তবায়ন তো তারা করবে, সেই ব্যাপারে আপনি আশাবাদী কতটুকু পরবর্তীতে? এই যে উচ্চ কক্ষ একটা হচ্ছে, নিম্ন কক্ষ একটা হচ্ছে। ধরেন কথার কথায় ছাত্ররা গণপরিষদ চাইছে। গণপরিষদ হয় কখন? যখন একটা দেশের অভ্যুদয় ঘটে। তাহলে কি এখন বাংলাদেশ নাই? বাংলাদেশ 71 সালে বাংলাদেশ হয় নাই? এখন ধরেন কোন কক্ষের ভিতরে আমাকে আলাল ভাইরে নিল, আমি কি ছেড়ে দেবো নাকি? আমি যতই সংস্কার করেন না কেন, আমি যদি গণপরিষদের উচ্চ কক্ষে ঢুকি, আমি তো ওটার বিরোধিতা করবো। যদি 71কে আন্ডারমাইন করা হয়, আমি তো ওটার বিরোধিতা করব। আমার মেম্বারশিপ চলে গেলেও আমি করব। তো সুতরাং আপনি ঐক্যমত খালি কয়েকটা রাজনৈতিক দল ঐক্যমত হতে হলে হবে না, জাতির ঐক্যমত হতে হবে। আমার কথা হলো আমরা ধরে নেই রাজনৈতিক দলগুলো ঐক্যমত করলো মানেই হচ্ছে জাতীয় ঐক্যবদ্ধ হয়েছে, আমরা ধরে নেই। আজিজ ভাই, এই যে প্রস্তাবনাগুলো দেয়া হচ্ছে সেইগুলো এরপর তো নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার আসবে, তারা এর বাস্তবায়ন যথার্থভাবে করবে, এই নিশ্চয়তা আসলে কোথায় পাবে? আমি উদাহরণস্বরূপ বললাম, মনে করলাম যে ছাত্রদের দাবি আছে গণপরিষদ, এইটা যদি আপোষ করে কোন রাজনৈতিক দল, আমি একা হলেও এটা বিরোধিতা করে যাব। অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল, আপনার কাছে শুরু করছি। আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন উত্তরের 3 জেলায় 31 দফার উপরে কর্মশালা করেছে, আপনি জানেন। সেখানে সুস্পষ্টভাবে একটি বিষয় তিনি বলেছেন, রাজনীতিতে ক্রমশ ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে অদৃশ্য শক্তি, সক্রিয় হচ্ছে ফ্যাসিবাদী ষড়যন্ত্রকারীরা। এর সাথে একটু অ্যাড করি, গণমাধ্যমে কয়েকদিন থেকে আসছে গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ রাজপথে নামার ছক তৈরি করছে, মে জুনে রাজপথ দখলের পরিকল্পনা করছে, মিছিলও হচ্ছে, কন্ট্রোল করতে না পারার কারণে পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, ভার্চুয়ালি আওয়ামী লীগ প্রধান সহ অনেকেই মিটিং করছেন। কি দেখছেন আসলে? প্রথমেই তারেক রহমানের বক্তব্যটা আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? না, উনি যেটা বলেছিলেন তো বাস্তবতার সঙ্গে মিল আছে, নিঃসন্দেহে মিল আছে। আওয়ামী লীগের বিষয়টা হচ্ছে কি, আওয়ামী লীগ তো বয়সে আমাদের চেয়ে অনেক বড় রাজনৈতিক সংগঠন, কিন্তু আওয়ামী লীগ ইতিহাস থেকে কখনো শিক্ষা নেয়নি। মুসলিম লীগের যেখানে জন্ম হয়েছিল
সেই জায়গাটার কাছাকাছি কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানে আবার পাকিস্তানের ধ্বংস হয়েছিল। আত্মসমর্পণ অনুষ্ঠান যখন হলো 1971-এর 16ই ডিসেম্বর, জি, সেটা খুব কাছাকাছি, যেখানে মুসলিম লীগের জন্ম সেটার খুব কাছে, কার্জন হলের কাছাকাছি। আবার দেখবেন যে এই গণতন্ত্র গণতন্ত্র বলে এত কিছু বলে চিৎকার করলো শেখ মুজিব এবং আওয়ামী লীগের অন্য নেতারা, উনিই কিন্তু আবার বাকশাল করলেন, সব দলকে, নিজের দল সহ সবগুলোকে কবর দিয়ে দিলেন। সুতরাং এদের যে উত্থানটা বা এরা যে আকাঙ্ক্ষায় আছে, সেইটা এদেশের সাধারণ মানুষ কখনোই গ্রহণ করবে না। করবে না এই কারণে যে এই মুহূর্তে আওয়ামী লীগের উচিত ছিল অনুশোচনা করা, অনুতপ্ত হওয়া, সেইটা বলা মানুষের কাছে যে আমাদেরকে ক্ষমা করে দেন। তসবিহ হাতে নিয়ে শেখ হাসিনা একসময় বলেছিল না, একটা বারের জন্য আমাদের অতীতের ভুল ত্রুটি মাফ করে আমাদেরকে সুযোগ দেন। এক সুযোগ দিয়ে তো দেশের 13টা বাজিয়ে দিয়েছে। আবার যদি কোনো রকমের সুযোগ দেওয়া হয় তাহলে তো কিয়ামত হয়ে যাবে দেশে। এই কারণে এদেরকে রুখতেই হবে, যে কোনো কিছুর বিনিময়ে এদেরকে রুখতেই হবে, এবং সে রোখার ব্যাপারে কিন্তু সমস্ত রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা ঐক্যমত্য আছে। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে, সংস্কার কর্মসূচি নিয়ে যে আলাপ আলোচনাগুলো হচ্ছে, প্রশাসন সংস্কার কমিশনের রিপোর্টগুলো কেন আসছে না প্রকাশ্যে? সেগুলো নিয়ে কেন সমালোচনা হচ্ছে না? আপনারা শুধু রাজনৈতিক জিনিসগুলোকে নিয়ে পিক করে সেটির উপরে ডিবেট করছেন। প্রশাসন, ওই যে আমি বললাম, নিবাস, বাসভবন, তারপরে কনস্টিটিউশনে বাংলায় লেখা শাসন, ইংরেজিতে লেখা লোকাল গভর্নমেন্ট, এই যে জায়গার যে বড় বড় ঘাপলাগুলো, এগুলো দূর করার জন্য প্রশাসন সংস্কার কমিশনের কি কি সংস্কার হয়েছে সেগুলো প্রকাশ্য এনে ওই ব্যাপারে রাজনৈতিক দলের মতামত চাওয়া উচিত। নাহলে এরা কিন্তু ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। এবং এই ব্যুরোক্রেটদের অনেকেই এখন এই যে উকিঝুঁকি দিচ্ছে বিভিন্ন জায়গায়, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব যেটা বলেছেন, তাদের পেছনে এরা জড়িত আছে, এরা ইন্ধন দিচ্ছে। আমি প্রথম বাংলাদেশে আমি টক শোতে এবং বক্তৃতায় সেনাপ্রধানকে প্রশ্ন করেছিলাম যে 426 জন পাশে 626 জন তারা কোথায় গেল? বলেন কতজন, তারা কোথায় কিভাবে নিরাপদে চলে গেল? আপনার লোকরা সহায়তা করেছে নাকি অন্য কেউ করেছে? এটা আমরা জানতে চাই। উনি কিন্তু কোনো উত্তর দেননি। তো আমার মনে হয় যে এদেরকে প্রশ্রয় দেওয়ার ব্যাপারে বিদেশি শক্তিরাই যে শুধুমাত্র তৎপর তা না, আমাদের দেশের মধ্যেই এই ব্যুরোক্রেসিরই একটা অংশ তাদেরকে সহায়তা করছে। জি, আমি আজিজ ভাইয়া এই কথার সাথে আপনি কতটা একমত ছোট্ট করে বলবেন? শেখ হাসিনা এবং তার পরিবারকে ফেরাতে দুদক এবার চিঠি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আপনি জানেন যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিভিন্ন উদ্যোগ নিয়েছে। আপনার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পক্ষ থেকে প্রসিকিউশন বলছে যে একটি যে বিচার কাজ হয়তো বা ডিসেম্বরের আগেই দু একটি শেষ হয়ে যাবে। কতটা সম্ভাবনা দেখছেন এই বিষয়ে? না, বিচার কাজ অনেক দেরি, 8 মাস মাত্র একটা রিপোর্ট জমা দিছে বলতেছে। বিচার তো ট্রাইব্যুনালে বিচার তো শর্টকাট হতে পারে, কিন্তু ট্রাইব্যুনাল শেষ হলেই কিন্তু অ্যাপিল করার সুযোগ রয়ে গেছে। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, এখানে সময় লাগবে, বিচারের সময় লাগবে। যাই হোক, যে কথা বলছিলেন আপনি, ধরেন বিবিসিতে রিপোর্ট হয়েছে অ্যারাউন্ড কম বেশি 100 লোক, 100 নেতা ভারতে আছে, এবং সারা পৃথিবী জুড়ে হাজারখানেক নেতাকর্মী বিদেশে আছে। তারা ওখান থেকে বাংলাদেশে আওয়ামী লীগ পরিচালনা করছে। এখন সেই সাথে ভারত আছে। তো সুতরাং আপনার এটা শুধু আপনার এই 24 জনের অন্তর্বর্তীকালীন সরকার, যেখানে ভারতেরও আমরা বিদেশি নাগরিকও আছে, এদের পক্ষে সম্ভব না। আমি একটা উদাহরণ দিই, এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে পুরা জাতি যতই দ্বন্দ্ব দেখেন এক থাকবে। এর একটা উদাহরণ দেখেন যে নূর হোসেন ডেতে আপনার শেখ হাসিনা ভাষণ দিয়ে বলছিল যে তোমরা ট্রাম্পের ছবি নিয়ে মিছিল করো। ওই সময় কিন্তু সব দল একটা জামাত, বিএনপি, ছাত্রদল, ছাত্র শিবির, ছাত্ররা সব মিলে কিন্তু এটা প্রতিহত করছে। আপনি যদি ফ্যাসিস্ট যেমন বলছেন না, মে জুনে তারা এটা নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করবে, এটা টের পাইলেই আপনি দেখবেন সব বিতর্ক শেষ, সব এক জায়গায়। আমি আলাল ভাই সেখানেই তাহলে ঐক্যমতের জায়গায় আসতে আওয়ামী লীগ কি তাহলে বড় অ্যান্টিবায়োটিক? এটি ছাড়া জাতীয় ঐক্য থাকবে না, আওয়ামী লীগ ঐক্য থাকবে না। এটা আপনি বড় অ্যান্টিবায়োটিক এই পর্যন্ত বলতে পারেন, কিন্তু অ্যান্টিবায়োটিকের কিন্তু একটা নির্দিষ্ট সময় আছে, এরপরে আর ওইটার প্রয়োজনও পড়ে না, আর ওইটার অ্যাকশন থাকেও না। তাহলে আপনি যে কদিন থাকে সেই কদিন খুব রাজনীতিবিদরা বা রাজনৈতিক ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা ছিল, দেশের মানুষের তো শঙ্কা যে এরা নিজেরা একটা এই নির্বাচন যত ঘনিয়ে আসবে ততই অস্থিতিশীল পরিবেশ তৈরি হবে কিনা, আসন ভাগাভাগি কিংবা নির্বাচনী মাঠ নিয়ে, সেই শঙ্কাটা তো রয়েই যায়। না, সেই সংখ্যাটা রয়ে যায়, কিন্তু সেই সংখ্যাটা
অমূলক প্রমাণিত হবে বলে আমি বিশ্বাস করি। আপনাকে ছোট্ট একটা তথ্য দিই আমি। এই দেশে অবিভক্ত ভারতবর্ষে যখন ট্রেন লাইন চালু হলো, তখন ট্রেনের মধ্যে কোনো শৌচাগার ছিল না, কোনো টয়লেট ছিল না। অখিলচন্দ্র সেন নামে এক ভদ্রলোক, তিনি কোনো এক স্টেশনে মে জুন মাসের প্রচণ্ড গরমের মধ্যে ট্রেন থেকে নেমে বাথরুম খুঁজছিলেন। ট্রেনে যেহেতু বাথরুম ছিল না, উনি বাথরুম করতে পারেন নাই, ওদিকে ট্রেনও মিস করেছেন। উনি রাগ হয়ে পশ্চিমবঙ্গের সাহেবগঞ্জে গেলেন। সাহেবগঞ্জে গিয়ে সাহেবগঞ্জের বিভাগীয় কমিশনারকে চিঠি দিলেন, তোমার নামে মামলা করব, আমি হাগুও করতে পারিনি, আমি ট্রেনও মিস করেছি। এই 1909-এর পরে বাংলাদেশে এই অবিভক্ত ভারতবর্ষের ট্রেনে টয়লেট চালু হলো। প্রয়োজনের তাগিদে কিন্তু অনেক কিছু হয়। বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন বিদ্যুৎ আবিষ্কার করেছেন, কিন্তু মাল কামিয়েছেন কিন্তু যিনি মিটার আবিষ্কার করেছেন তিনি। উনি করলেন পৃথিবীর মানুষের উপকার, আর আরেক ব্যক্তি মিটার দিয়ে করলেন নিজের উপকার। এই বিভেদ তো থাকবেই। নির্বাচনী রোডম্যাপ নিয়ে আমাদের আলোচনায় ছিল, সেই রোডম্যাপের আপনাদের বক্তব্য অনুযায়ী যদি ডিসেম্বরে নির্বাচন সরকার ঘোষণা করে, তারা বলেছে যে নির্বাচন ডিসেম্বরে হবে না, তা বলেনি কিন্তু সরকারের পক্ষ থেকে, ডিসেম্বর থেকে জুনের মধ্যে তারা বলেছিল, আপনারা সুনির্দিষ্টভাবে ডিসেম্বরই বলেছেন। তো সেখানে তারা যদি ঘোষণা করেই দেয়, সেক্ষেত্রে আপনারা কতটা প্রস্তুত? আমরা দেখতে পেয়েছি যে জামাত বিভিন্ন জায়গায় তাদের প্রার্থী দিয়েছে, কিন্তু বিএনপি তো প্রার্থী ওরকম ঘোষণা করেনি। বিএনপি তো অন্য যে আপনি যে দলটির নাম বললেন, এরকম বা অন্য কোন দলের মতো দ্বিচারিতায় ভোগে না। আপনারা তো দ্বিচারিতা হলে 18-তে আপনাদের 3 জন প্রার্থী আমরা দেখেছি। না 18 আপনি বাদ দেন, 18 হ্যাজ পাস্ট, বর্তমান পরিস্থিতির কথা না, আমরা তো বর্তমানকে অতীতকে টেনেই বর্তমানে। না অতীতকে টেনে আপনি পারবেন না তো। আর আপনি যে দলটার কথা বললেন, সেই দলটা তো কোলবালিশের মতো, কখনো জাতীয় পার্টির কোলে, কখনো আওয়ামী লীগের কোলে, কখনো বিএনপির কোলে, কখনো আবার এনসিপির কোলে। এদেরকে নিয়ে আমি আলোচনা করি। বিএনপি দ্বিচারিতায় ভোগেন না, তার প্রমাণ হলো বিএনপি বলেছে বারবার যে নির্বাচনের যে পরিবেশ এখন আছে, সেই পরিবেশে ডিসেম্বরের আগে যে প্রস্তুতি আছে, ডিসেম্বরের অনেক আগেই নির্বাচন করা সম্ভব। আর আমাদের নতুন করে নির্বাচনী প্রস্তুতির কোনো প্রয়োজন নেই, কারণ 17 বছর নির্যাতিত এবং নিপীড়িত থেকে যে সাধারণ মানুষের পাশে থেকে আমরা প্রমাণ করেছি যে আমরা সত্যিকার অর্থে এই দেশের মানুষের অভিভাবক হওয়ার যোগ্যতা রাখি, নিজেদের বিপদকে উপেক্ষা করে। বেগম খালেদা জিয়া, তারেক রহমান থেকে শুরু করে ওয়ার্ড পর্যায়ের নিম্নতম পর্যায়ের কর্মী পর্যন্ত। তা আবার নতুন করে কি? আর সংস্কার প্রস্তাব তো আমরা প্রথম জাতির সামনে উপস্থাপন করেছি। উই আর দ্য পায়োনিয়ার। বিএনপি সংস্কার বলার পরে না তত্ত্বাবধায়ক সরকার, ইন্টারিয়াম সরকার বলছে, এনসিপি বলছে, জামাত বলছে, এখন সবাই বলছে। আগে তো বিএনপি বলেছে এবং বিএনপি করেছে। আমি তো আমার প্রারম্ভিক আলোচনায় কিন্তু কতগুলো জিনিস মোটা দাগে আমি বলে গেছি। সেখানটাই একটু আজিজ ভাই আসি, সেটি হচ্ছে যে এই যে জাতিকে আশার আলো দেখাচ্ছে বিএনপি সহ ফ্যাসিবাদী বিরোধী আন্দোলনে থাকা অনেক দলই, সুনির্দিষ্টভাবে বিএনপি নেতা এখানে আছে, তো সেখানটায় নির্বাচন আসলে বিএনপি তাদের নিজেদের মূল্যায়ন কতটা করতে পারবে, ত্যাগী নেতাদের কতটা তারা আগামী জাতীয় সংসদের জন্য সিলেক্ট করতে পারবে বলে আপনি মনে করেন? কারণ হচ্ছে আপনি জানেন যে সেই যোগ্য লোক না থাকলে তো 31 দফা বাস্তবায়ন করতে তারা পারবে না। আপনি কতটা সম্ভাবনা দেখেন? যোগ্যতা হলো কি, বিএনপির প্রত্যেকটা জায়গায় 3-এর অধিক 4-5 জন প্রার্থী আছে। তার ভিতরে বিএনপি যেমন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও বলেছেন যে এই যে বিভিন্ন সময়ে যে ভার্চুয়ালি কথা হয়, এবারে কিন্তু যোগ্য এবং সৎ লোক বাছাই করবে, যোগ্য এবং সৎ লোক। কারণ এখন কিন্তু এটা সৎ লোক বাছাই করার সময়ের দাবি। এখন আগের মতো করে হেলাফেলা করে নির্বাচন দিলে হবে না। এটা কি আপনার এক্সপেকটেশন নাকি আপনি মনে করছেন যে না? আমার কাছে সিচুয়েশন মনে হচ্ছে, ধরেন এই যে বিএনপি 31 দফা দিছে, কেন দিল? কারণ সময় মনে করছে যে এই সময়ে তাদের ইয়ে করা দরকার, সংস্কার করা দরকার। রাষ্ট্র কাঠামোর সংস্কারের প্রথম প্রস্তাব উঠাইছে বিএনপি, বিএনপি ওটা রিয়েলাইজ করছে। বিএনপি রিয়েলাইজ করেই আপনি দেখবেন এবারে কিন্তু বাছাই করে প্রার্থী নির্বাচন মনোনয়ন দিবে। কারণ তাদের প্রধান প্রতিপক্ষ হলো জামাত ইসলাম। জামাত ইসলামের আমির এবং নায়েবে আমির কিন্তু লন্ডনে গিয়ে দেখা করে আসছে। তাদের ভিতরে রিয়েলাইজেশন আছে যে খেলবে ভালো, গোল করবে না, এটা তারা বুঝে ফেলছে যে ইলেকশনে গোল, কারণ ভোট তাদের ফিক্সড। এখন তারা হয়তো চিন্তা করতেছে আবার ছাত্রদের নিচে পড়ে কিনা, এই চিন্তা তো তার ভিতরে নিশ্চয়ই কাজ করতেছে। আর ছাত্ররা দেখবেন যতই দেখেন যে আমি নির্বাচনের সময় 3টা পার্টি করছিল, কিংস পার্টি, বড় বড় নেতাদের দিয়ে, একটারও জামানত থাকে নাই। এই ছাত্ররা ইলেকশনে দাঁড়াতেই পারবে না। দেখেন, জামানত তো দূরের কথা, দাঁড়ানোরই ক্ষমতা থাকে। আমি আলাল ভাই একটু আসি, সেটি হচ্ছে আজিজ ভাই মনে করছে আপনাদের প্রধান প্রতিপক্ষ জামাত
এনসিপি কি দ্বিতীয় প্রতিপক্ষ মনে করছেন, আর জামাতকে কি আসলেই প্রতিপক্ষ মনে করছেন? আমরা কোনো প্রতিপক্ষকে মানে কাউকে প্রতিপক্ষ মনে করি না, আমরা প্রতিদ্বন্দ্বী মনে করি সকলকে। সেটা ওই আপনি যে সংগঠনের নাম বললেন তারা, বা নতুন যে তরুণ যুবক বন্ধুরা যে দল করেছেন তারা, কিংবা আরও যে রাজনৈতিক দলগুলো আছে, তারা সকলেই আমাদের যোগ্য প্রতিদ্বন্দ্বী, অযোগ্যও না। কিন্তু মানুষ যদি আমাদেরকে মানে সর্বাধিক ভোট দিয়ে এদের চেয়ে অনেক এগিয়ে রাখে, সেটা তো আমাদের অপরাধ না। আওয়ামী লীগ নির্বাচনে যেতে পারবে না এরকম কোনো ঘোষণা এখনো আসেনি, সেক্ষেত্রে আজিজ ভাই কেন জামাতকে প্রধান প্রতিদ্বন্দ্বী মনে করছেন? আমি 1 মিনিট একটু শুনি। না, আপনার তথ্য প্রতিমন্ত্রী ছিল আওয়ামী লীগের, তিনি কিন্তু বলছে যে এই সরকারের অধীনে আওয়ামী লীগ নির্বাচনে যাবে না। হ্যাঁ বলছে, আমি অফিসিয়ালি এই জন্য বলছি, সে কিন্তু অলরেডি লাইভে বলছে সে। সুতরাং আওয়ামী লীগের এখনো যেটা দেখতে পাচ্ছি, আচরণ যেটা দেখতে পাচ্ছি, আওয়ামী লীগ কিন্তু নির্বাচনে অংশগ্রহণ না, বরংশ করলে কারা প্রধান প্রতিদ্বন্দ্বী হবে? তারা তো প্রধান বড় সংগঠন, তাদের সমর্থক আছে, কিন্তু তারা তো করতে পারবে না। তারা সরকারের 15 বছরের ইলেকশনে কোনো পরিসংখ্যান কি বোঝা যায়? যে এটি আলাল ভাই একটু বলেন যে গত 15 বছর যে ইলেকশনগুলো হয়েছে তা থেকে কি আওয়ামী লীগের ভোট কত পার্সেন্ট, এটি কি আসলে ধারণা করার কোনো সুযোগ আছে? না, কোনো সুযোগ নাই। এই ব্যাপারে আমি বলি, সারা পৃথিবীতে যত লেক আছে এগুলোর যদি যোগ করেন দেখা যাবে যে ওর চেয়ে বেশি লেক রয়েছে শুধুমাত্র কানাডায়। অনেকেই আমরা এই তথ্যটা জানি না। আর প্রাতিষ্ঠানিক অভিজ্ঞতা যে আসলে খুব একদম অতীব জরুরি, এটাও কোনো কথা না। নীল আর্মস্ট্রং চন্দ্র বিজয়ের পরে পৃথিবীতে এসে তারও 7 বছর পরে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এ স্নাতক করেছিলেন। সুতরাং এগুলো বিষয় না, বিষয়টা হচ্ছে যে আমাদের মধ্যে যে জাতীয়তাবোধের একটা নতুন চেতনা যেটাকে জাতিকে ঐক্যবদ্ধ করেছে, সেটার মূল প্রতিপক্ষ হচ্ছে ফ্যাসিস্টরা। এই ফ্যাসিস্টরা যাতে আর মাথা তুলে দাঁড়াতে না পারে, এ ব্যাপারে স্বয়ংক্রিয়ভাবে ঐক্য হয়ে যাবে, আপনার আহ্বান জানানো লাগবে না, হয়ে যাবে, হতে বাধ্য। এই জন্য একটা কথা আছে ইংরেজিতে, উই ফল, উই ব্রেক, উই ফেল, বাট হোয়েন উই রাইজ, উই হেল, উই ওভারকাম। এটা হবে, দেখবেন। আজিজ ভাই আপনার কাছে আবার ফিরি, সেটি হচ্ছে যে যদিও জামাতকে তিনি বলেছেন যে কোলে নেয়ার যে বিষয়টা, সেটি হচ্ছে যে আওয়ামী লীগ নির্বাচনে যদি চলেই আসে সেক্ষেত্রে কি বিএনপির জামাতকে কোলে নেয়ার প্রয়োজন কতটা হবে? না দেখেন, আমি আলাল ভাইয়ের ভাষায় বললাম, আমি এটাই বলছি যে ওই নূর হোসেন ডেতে যেমন এক হয়েছে, ইলেকশনেও ঠিক এক হবে। ধরেন আজকে তো ছাত্রদের সাথে আপনার সংস্কার নিয়ে অনেক ঝগড়াঝাটি হচ্ছে, তাই না, বিতর্ক হচ্ছে, জামাতের সাথেও অনেক জায়গায় দ্বিমত আছে, কিন্তু ইলেকশনে আপনি দেখেন ফ্যাসিস্টকে প্রতিহত করতে সব এক জায়গায় চলে যাবে। তার মানে সব আপনি রাষ্ট্র ক্ষমতায় নয় বিএনপির নেতৃত্বাধীন সবাই গেল, তার বিরোধী দল কাকে বানাবেন? আওয়ামী লীগকে? না, তখন দেখা যাবে যে এর ভিতরে বিরোধী দল হয়েছে। আর আওয়ামী লীগকে আপনি ভাবতেছেন কেন এই নির্বাচনে আসতে পারবে? আওয়ামী লীগ তো নিবন্ধন আছে, এখনো নিবন্ধন আছে, হয়তো থাকবে না, হয়তো বিচার হবে। বলছে নির্বাহী কোনো চিন্তা নেই। আসিফ নজরুল সাহেব বলেছে যে নির্বাহী আদেশ নাই, ওই কানাডে লাউডোভারের কথা শিখায় না, তার মানে আইনের আদেশ আছে, আইনের ট্রায়ালে উঠছে না। আপনি বলেন কোন গণতান্ত্রিক দেশে আয়নাঘর আছে? বাংলাদেশে আয়নাঘর তো আওয়ামী লীগ তৈরি করেছে, তার বিচার হবে না? বিচার তো হবে। তাকে ধরে নিতেছেন, ইলেকশনে আসতেছে, ইলেকশনে তারা আসতেই পারবে না, ঢুকতেই পারবে না বাংলাদেশে। আলাল ভাই আইনজ্ঞনের লোক, আপনি অ্যাডভোকেট, সেখান থেকে আসি। একটা জায়গায় হচ্ছে, এবং মেম্বার অফ পার্লামেন্ট ছিলেন, জামাত নিবন্ধন নেই, আওয়ামী লীগের নিবন্ধন আছে, সেখানটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? 1 মিনিটে বলবেন। 1 মিনিটে বলি। আমি বিমান আবিষ্কার করেছিল তো রাইট ব্রাদার্স, আমরা সবাই জানি, কিন্তু এইটা আমরা অনেকে জানি না যে এই বিমানে, তাদের আবিষ্কৃত বিমানে তারা 2 ভাই একত্রে কখনোই ওঠে নাই। বলছে যে তুই থাক, আমি একা উঠে এটা টেস্ট ফ্লাইট করে আসি। আবার এই ভাই যখন নিচে থেকেছে, ওই ভাই উঠেছে, আমি টেস্ট ফ্লাইটটা করে আসি। কারণ 2 ভাই যদি একত্রে ওঠে আর দুর্ঘটনা ঘটে, তাহলে তো আর বিমান আবিষ্কৃত হতো না। তো এই জন্য আমি ওই আজিজ ভাইয়ের কথার সাথে আমি একমত পোষণ করি যে 2 ভাই কখনোই একত্রে বিমানে উঠবে না, কিন্তু আবিষ্কার হয়ে যাওয়ার পরে কিন্তু কৃতিত্ব 2 ভাইই নেবে। সেক্ষেত্রে ফ্যাসিস্টদের পুনরুত্থানের কোনো সুযোগ থাকবে না। অনেক অনেক ধন্যবাদ অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল, এবং অসংখ্য ধন্যবাদ এম এ আজিজ, আপনাদের দুজনকে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে পরবর্তীতে। আমরাও চাই একটি শোষণহীন কল্যাণমূলক রাষ্ট্র, আর সে ধরনের কল্যাণমূলক রাষ্ট্র করতে আসুন যে যার জায়গা থেকে একটু হলেও ভূমিকা পালন করি।
আল্লাহ হাফেজ।